অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি, কোথাও একটা ঘুরতে যেতে খুব মন চাইছে। এটা বলার সাথে সাথে যেই কথাটা সবার মাথায় আসে, হঠাৎ করে প্ল্যান করে ফেলাই যায়, সেটা হলো দীঘা। এর আগে দীঘা বহুবার এসেছি, কিন্তু এই জায়গায় আসা হয়নি। কেন আসা হয়নি সেটা তোমাদেরকে আস্তে আস্তে শেয়ার করব। তো আজকে আমি আছি এখন দীঘার মোহনায়। চলো আজকে তোমাদের সাথে মোহনা সম্পর্কে কিছু কথা শেয়ার করি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো আজকে আমাদের দীঘাতে দ্বিতীয় দিন, আর সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে গেছি মোহনা যাওয়ার উদ্দেশ্যে। আসলে এর আগে বহুবার দীঘায় এসেছি কিন্তু মোহনা যাওয়া হয়নি। তার কারণ হচ্ছে, মোহনায় যাওয়ার সবথেকে ভালো সময় হচ্ছে একদম ভোরের দিকে। ভোরবেলা ঘুম থেকে উঠতে না পারার কারণেই এর আগে দীঘা থেকে মোহনা যাওয়া হয়নি। আরও একটা সমস্যা থাকে, মোহনায় না খুব একটা টোটো অ্যাভেলেবেল যায় না, যায় কিন্তু ভাড়াটা অনেকটাই বেশি নেয়। মোহনার কথা শুনলেই প্রথমেই বলে কি রিজার্ভ করতে হবে, আর ওদের মন গড়া একটা ভাড়া চেয়ে বসে। তো সেটা সবসময় সেজন্য যাওয়ার মনও করে না, ইচ্ছাও করে না। আর প্রতিবার আমরা যখন যাই মনে হয় সমুদ্রে দুদিন ছুটি কাটাতে এসেছি, একটু স্নান করব, সমুদ্রের জলে একটু সময় কাটাবো। তো এই জন্য কি আমাদের আর যাওয়া হয়নি। এই প্রথম বলতে পারো আমি মোহনা যাচ্ছি। তো এবারে যেহেতু বাইক ছিল সেই জন্য সুবিধাটা একটু বেশিই ছিল, তাই ভেবেছিলাম যে জায়গাগুলো আগে যাওয়া হয়নি সেই জায়গাগুলো এবারে ঘুরবো। তো প্রথমেই এসেছিলাম মোহনায়। আর মোহনাতে এসেই প্রথমে চোখ গেল শুটকি মাছের কাছে। তো এখানে সামুদ্রিক মাছগুলোকে বালির চরে শুকনো করে বিক্রি করছিল। আর তারপর তো দেখলাম মানে এত মাছ এত মাছ, চোখ তো একদম জুড়িয়ে গেল। মনে হচ্ছিল যেন বাড়িতে সব কটা মাছ নিয়ে যাই। দামও ঠিকঠাক কিন্তু। এই মাছগুলোর আমাদের বাজারে যা দাম নেয় তার থেকে এখানে কিন্তু দামটা বেশ কম। আর তা সব থেকে বড় কথা হচ্ছে মাছগুলো একদম ফ্রেশ। সব মাছ ভোরবেলায় তোলা হচ্ছে। এটা হচ্ছে 350 কেজি পিস। এই একটা আছে 200 টাকা পিস, এই একটা আছে 200 টাকা পিস। সব টাটকা মাল একদম এক্ষুনি এলো। আর এটা হচ্ছে 250। এই যে আমল দুধ কি সাদা, তার থেকে সাদা দেখেছে। এখানে সুইট আছে সব বড় বড়, এই যে এই যে সব বড় বড় সুইট সব রকম আছে। আগে এত অক্টোপাস বিক্রি হতে দেখতাম না। এই সোশ্যাল মিডিয়ার যুগেতেই অক্টোপাস খাওয়া থেকে শুরু করে এখন কেনা বেচা সবটাই অ্যাভেলেবেল হয়ে গেছে। আর সত্যি কথা বলতে কি, অক্টোপাসটা খেতে খুব একটা ভক্তি করে না। এখনও পর্যন্ত খাওয়া হয়নি কিন্তু অনেকেই খেয়েছে, শুনেছি ভালো লাগে খেতে, কিন্তু সেই ইচ্ছাটা এখনও পর্যন্ত আসেনি। ইচ্ছা করলে অবশ্যই একবার ট্রাই করব, তোমাদের সাথেও সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। এই মাছগুলো 1700-1800 টাকা কিলো ছিল। মাছের সাইজটা কিন্তু বেশ বড়। আসলে সব বড় মাছগুলোর সাথে ছিল বলে মনে হচ্ছিল না। এই সাইজের মাছগুলোই কিন্তু আমাদের বাজারে যখন আসে একদম হৈ হৈ রই রই ব্যাপার পড়ে যায়, কারণ এটা বেশ ভালো রকম সাইজটা ছিল। তো দেখো অনেকক্ষণ সময় কাটিয়েছি মাছের বাজারে। তোমাদের দাদাভাই বলছে মাছের বাজারেই সময় কাটাবে নাকি মোহনায় যাবে। ইলিশ মাছগুলো দেখে লোভ লাগছিল কিন্তু বুঝে উঠতে পারছিলাম না ভালো টেস্ট হবে কি না। কারণ যেটুকু জানি ইলিশ মাছ নাকি বরফ না খেলে তার টেস্ট হয় না। যদিও এই বিষয়ে আইডিয়া খুবই কম। এখন আছি মোহনাতে, ওই যে ওই সামনে যেখানে এই নদীটা গিয়ে সমুদ্রে মিশছে, ওটা ওটা হচ্ছে মোহনা, ওই জায়গাটা। আর এটা হচ্ছে চম্পা নদী। নদীটা গিয়ে সমুদ্রে মিশছে, ওই জায়গাটাকে মোহনা বলা হচ্ছে। আর ওই দেখো ওই পাড়ে চর, ওই যে দেখা যাচ্ছে। আর এই যে দেখো ট্রলার ঢুকতে শুরু করেছে, আসলে এই ট্রলারে করেই মাছগুলো আসে। আর এই যে মাছের বাজার ছিল, এই মাছের বাজার কিন্তু পূর্ব ভারতের এক অন্যতম বড় পাইকারি মাছের বাজার। আর এখানে হচ্ছে ভোরের দিকে মাছ আসে ট্রলারে করে। আর এই সময় কিন্তু এখানে নিলামও হয়, বড় বড় সাইজের যে মাছ থাকে সেগুলোকে নিয়ে কিন্তু নিলাম করা হয়। মাছের বাজার পেরিয়ে একটা সরু রাস্তা আছে যেটা মোহনার কাছে যাচ্ছে। রাস্তাটা বাঁদিকে হচ্ছে চম্পা নদী, সামনে বঙ্গোপসাগর। চম্পা নদীর জল বঙ্গোপসাগরে গিয়ে মিশছে। আর ডান দিকটা তো সমুদ্রের ঢেউ দেখতেই পাচ্ছ। তো ভীষণ সুন্দর জায়গাটা, সত্যি অসাধারণ ছিল। আরও একটু তাড়াতাড়ি আসতে পারলে ভালো হতো, এখন সূর্যটা বেশ অনেকটা মাথার উপরেই বলতে পারো প্রায়। তো যখন ভোরের দিকে এলে কি হয়, সানরাইজটা দেখতে পেলে খুব ভালো লাগতো। আর এই যে ডান দিকে যে সমুদ্রের চড়াটা রয়েছে না, এখানে প্রচুর লাল কাঁকড়া আছে।
আসলে মোহনা কিন্তু এই লাল কাঁকড়ার জন্য বিখ্যাত। এই বিচে এলে তোমরা প্রচুর লাল কাঁকড়া দেখতে পাবে। আমি যদিও নামিনি, কারণ কি আমার একটু ভয়ই লাগছিল এই সমস্ত কিছু দেখে। আর প্রকৃতি সত্যিই অদ্ভুত। একটা অদ্ভুত রকমের সৌন্দর্য লুকিয়ে আছে এই জায়গাতে। বাঁদিকে দেখলে দেখতে পাচ্ছি চম্পা নদী, একদম শান্ত স্নিগ্ধ নদী যেরকম হয়। আর ডান দিকেই হচ্ছে কি উত্তাল সমুদ্র। বাঁদিকের নদী চম্পা নদী গিয়ে পড়ছে বঙ্গোপসাগরে। তারপরে শুরু হয়ে যাচ্ছে তার চঞ্চলতা। খুব ইচ্ছা ছিল একদম সামনে পর্যন্ত যাব, কিন্তু এত ঢেউ আসছে আর এই ঢেউয়ে পুরো ভিজিয়ে দিচ্ছে। সামনে দেখলাম কি দুজনের ফোন পড়ে গেল হাত থেকে। তো সেটা দেখে আমি আর ভয়ে সামনের দিকে এগোলাম না। আর এখানে দেখি তোমাদের দাদা ভাই বুট পরে এসেছিল, তো সেই জুতোটাও ভিজে গেছে সমুদ্রের জলে। তো সেটাকে ও একটুখানি এই যে পাথরগুলো আছে তার উপর রাখছিল যাতে একটু জলটা শুকিয়ে যায়, কারণ বেশ কিছুক্ষণ আমরা থাকবো, ভেজা জুতো পরে থাকলে তো শরীর খারাপ করবে। তো যদিও শরীর খারাপের সম্ভাবনা খুবই কম, কারণ যেহেতু এটা নুন জল, তো এই জলে এতটা ক্ষতি করে না। তা হলেও সাবধানতা নিতে হয়। এই সময়টা ভীষণ এনজয় করছিলাম, জলটা এসে পায়ে পড়ছে, খুব ভালো লাগছে। কিন্তু তারপরে আমি জাস্ট একটুখানি ফটোশ্যুট করতে গেলাম সামনের দিকটায়। বড় বড় দু তিনটে ঢেউ এলো পরপর, একদম মানে আসার সময় পর্যন্ত আমায় দিল না, আর একদম পুরো স্নান করে গেলাম। এর পাশেই ম্যানগ্রোভ আছে, তো সেই জায়গাটাও ভীষণ সুন্দর। আর এই যে মোহনাটার সামনেটা যদি মানে ড্রোন দিয়ে দেখানো যেত খুব ভালো হতো। আর দেখো এদিকে আমার অবস্থা ভীষণ খারাপ। আমি ওই পিছন দিকটাতে যাওয়ার চেষ্টা করছিলাম যে ওখানেতে যাব, একটু সামনে থেকে দেখব কীরকম কী বিষয়টা, কিন্তু সেটা আর যাওয়ার সুযোগ হলো না, আমি পুরো স্নান করে গেছি। তবে এই জায়গাটায় খুব সাবধানে থাকবে, এখানে যে পাথরগুলো আছে সেগুলো কিন্তু বেশ স্লিপ আছে। আর কিন্তু স্লিপ খেয়ে মানে পড়ে যাওয়ার চান্স কিন্তু আছে, আর পড়লে খুব একটা ভালো হবে না, কারণ চারিদিকটাই কিন্তু পাথর। জায়গাটা একদম পাথুরে জায়গা। খুব সাবধানে যাবে। আর এই জায়গাটাতে যাওয়ার জন্য একটা রাস্তা ছিল, মেন যে তোমরা রাস্তাটা দেখছো পরিষ্কার রাস্তা কিন্তু ছিল না। ডান দিকে যে পাথরগুলো দেখছো এইরকমই কয়েকটা পাথর রাখা ছিল, সেটা পেরিয়েই এখান পর্যন্ত আসা যায়। আসলে অনেকেই আসছিল দেখেই আমরা এসেছিলাম, কিন্তু এটা একটু বেশি রিস্ক নেওয়া হয়ে গিয়েছিল। তবে তোমাদেরকে বলবো না আসাই ভালো। তোমার এটা পছন্দ হলো? কই দেখি আবার পড়ো। ভালো লাগছে, এটাই নিয়ে নাও। আমি এটা নিলাম। এমনিতেই পুরো ভিজে গেছি, আর কিছু ভালো লাগছে না দেখাতে। ভালো লাগছে এটা। হুম, কয়েকদিন আগে গভীর সমুদ্রে মাছ ধরার জন্য বেরিয়েছিল এই ট্রলারগুলো। আর দেখো আজকে ফিরছে রূপলি শস্য নিয়ে। কীরকমভাবে সারিবদ্ধভাবে আসছে চম্পা নদীর মোহনা ধরে। এই ট্রলারগুলোর সঙ্গেই জড়িয়ে আছে শত শত মৎস্যজীবীদের অক্লান্ত পরিশ্রম আর তাদের জীবনের গল্প। একে একে ট্রলারগুলো এখন আসছে মোহনায় গিয়ে, যে মোহনায় যে নির্দিষ্ট আড়ত আছে সেই আড়তে গিয়ে নোঙর করবে। আর এখান থেকেই মাছগুলো আনলোড হবে, আনলোড হয়ে সরাসরি চলে যাবে দীঘার যে পাইকারি মাছ বাজার ওখানে। প্রথমবার এলাম, কিন্তু সত্যিই খুব সুন্দর লাগলো, খুব ভালো লাগলো। আর ট্রলারগুলো যখন লাইন দিয়ে ঢুকছিল সত্যিই সুন্দর দেখতে লাগছিল। সামনে থেকে ভিউটা একটা আলাদাই ছিল। তো দেখো যে ওখানে মোটামুটি ঘোরা হয়ে গেছে, তার সাথে একটা সানগ্লাস নিলাম। সানগ্লাস ছিল কিন্তু তাও দেখে পছন্দ হলো, দুজনে দুটো সানগ্লাস নিলাম। আর এখন তোমাদের দাদাভাই এখন ডাব খাচ্ছে, খেয়ে তারপর বেরোবো। তোমাদেরকে এখানে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, ডাবের জল যখন খাবে তাড়াহুড়ো করে খাবে না, যেই ভুলটা আমরা সব সময় করে থাকি। ডাবের জল খাওয়ার সঠিক নিয়ম হচ্ছে প্রায় 20 থেকে 25 মিনিট ধরে অল্প অল্প করে সিপ নেওয়া, মানে পাইপে করে অল্প অল্প করে খাবে 20-25 মিনিট ধরে, তবে সেই ডাবের জলটা আমাদের শরীরে পুরোপুরি সঠিকভাবে অ্যাবসর্ব করবে। নয়তো তাড়াতাড়ি করে খেয়ে নিলে কোনো কাজই হবে না। এটা ছোট্ট একটা টিপস তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো যাই হোক, চলো এবার আস্তে আস্তে বেরোনো যাক। আর আসলে কি বলো তো, ট্রলারগুলো দেখেই না বারবার দাঁড়িয়ে যাচ্ছি, যেতে ইচ্ছা করছে না। এদিকে ভিজে গেছি তাও। আবারও আসার সময় ইলিশ মাছগুলো দেখছি আর ভাবছি একটা কি নিয়ে যাব। নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পরদিনেই আমার বোনের বিয়ে। তো সেই জন্য বাড়িতেও থাকবো না, চলে যাব পিসার বাড়ি। তো যার জন্য কি নিয়ে আসার ইচ্ছা হলো না। আর মায়েদের জন্য যে নেব, মায়েরাও তো যাবে বিয়ে বাড়িতে, সবাই একসাথেই যাব বিয়ে বাড়ি। তো সেই জন্য নেওয়া হলো না। পমফ্রেট মাছগুলো সাজানো আছে, এত সুন্দর দেখতে লাগছে না কি বলবো তোমাদের। খুব সুন্দর লাগছিল, বিভিন্ন রকমের মাছ দেখে সত্যি লোভও লাগছিল। অন্য সময় হলে হয়তো নিয়ে আসতে পারতাম বাড়ির জন্য কিছু, কিন্তু এবারে সেই সুযোগটা আর হলো না।
আর আসলে বড় বড় ইলিশ মাছগুলো দেখেই বেশি লোভটা লাগছিল। তবে আমার যেটা মনে হয় সেটা বলেছিলাম যে এইভাবে যে বরফ দিয়ে রেখেছে না, এইভাবে বরফ দিয়ে রাখলে নাকি তবেই ইলিশ মাছের টেস্ট হয়। তো ১-২ দিন পর হলে বেশি ভালো হয়, এটাই জানতাম। তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও ইলিশ মাছের টেস্ট সম্পর্কে। মাছের সাইজগুলো ছিল দুর্দান্ত। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। চলো নেক্সট ভ্লগ নিয়ে আসছি তোমাদের সাথে উদয়পুরের ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজকের মতন টাটা।